নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশী মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চান্দা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে। ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। বাচ্চারা যে স্কুলে পাশ করার পরে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরে এখন থেকে তাদের কাছ থেকে টিউশন ফি ব্যতীত কোনো রকম ভর্তি ফি, সেশন চার্জ কোনো বা আরো আনুষঙ্গিক যে টাকাগুলো নেয় সেগুলো নিতে পারবে না। এই আবর্জনা, রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের রাইতের মিছিল বের করেন ইনকিলাব মঞ্চ। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আল জাবের, ডাকসু নেত্রী জুমা এবং ঢাকা 18 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা মহিউদ্দিন রনিকেও উপস্থিত থাকতে দেখা যায়। রমজানের পবিত্রতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মন্ত্রিসভার দুটো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি। এই জন্য তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দুটো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। দুটো মন্ত্রণালয়ের কাজই কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। একটা হচ্ছে যে এই যে আমাদের বিশেষ করে দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা, বিএনপি ইচ্ছা করলে এটি মিনিমাইজ করতে পারত, কিন্তু তাদের যে কোনো কারণে হয়তো কারো কুপরামর্শে তারা এই কাজটি করেছে। আমরা এখনো বিএনপিকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জনগণের বিপক্ষে যাইয়েন না। জনগণ যে মতামতটা দিয়েছে এটার প্রতি সম্মান দেখান। 4 কোটির উপরে জনগণ কিন্তু ভোট দিয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটাকে যদি আপনি হেলায় হারায় ফেলেন বা দূরে সরিয়ে দেন তাহলে কিন্তু এটি খুব বেশি সুখকর হবে না। বিএনপি সরকার বা বিএনপি এমপিদের কি সমঝোতা হয় নাকি অন্য কিছু, নাকি তারা অন্য কিছু চায়? দর্শক অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। মাননীয় আমির, আপনি নিশ্চয় জানেন 2008 সালের নির্বাচনের আগে ভারত যখন শেখ হাসিনাকে ছাড়পত্র দিয়ে দিল এবং তারা শেখ হাসিনাকে সমর্থন করলো, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে জানিয়ে দিল যে আমাদের পছন্দের ব্যক্তি এখানে শেখ হাসিনা, এবারে তোমরা কি করবা তার সাথে কথা বলো, তোমাদেরকে যেতে হবে। তার আগে আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল যে তাদেরকে এখন চলে যেতে হবে, তারা 2 বছর শাসন করেছে, সেনা শাসন আমরা দেখতে চাই না, ওদেরকে বিদায় নিতে হবে। তারপরে তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন বারবার আমেরিকা এবং ভারতের সাথে যোগাযোগ করে যে তাহলে আমাদের সেফ এক্সিট কি হবে, আমরা তাহলে বিদায় নেব কিভাবে। প্রণব মুখার্জি বলেন যে আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না, তুমি শেখ হাসিনার সাথে কথা বলো। তো মঈনুদ্দিন যখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করলো তখন শেখ হাসিনা তাকে একটা শর্ত দিয়েছিল যে আমি তো ক্ষমতায় এসেই গেছি, যেহেতু গ্রিন সিগন্যাল আমি পেয়েছি, আমি ক্ষমতায় আসছি, আমি ক্ষমতায় আসার পরে তোমরা যে অবৈধভাবে এই যে 2 বছর ক্ষমতায় থাকলে আমি তোমাদের বিচার করবো, তোমাদের প্রত্যেককে আমি ফাঁসির দড়িতে চড়াবো। তখন মঈনুদ্দিন শেখ হাসিনাকে বলেছিল তাহলে আমাদের কি করতে হবে, আমরা তো আপনার সাথে নেগোসিয়েশন করতে চাই, কি করতে হবে। শেখ হাসিনা তাকে শর্ত দিয়েছিল যে আমাকে 2/3 উপরে আসন এনে দিতে হবে, যেহেতু তোমাদেরকে যদি আমি রক্ষা করতে চাই তাহলে তো আমাকে ওই সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করতে হলে আমি যদি 2/3 বেশি আসন না পাই তাহলে তো তোমাদের আমি রক্ষা করতে পারবো না, তাহলে ওইটা যদি এনে দিতে পারো তাহলে আমি এসে তোমাদের সমস্ত কাজের বৈধতা দিব। তখন মঈনুদ্দিন বলেছিল হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি একটা ঘোষণা দেন।
যে আপনি যে আমাদেরকে সেফ এক্সিট দিবেন, তাহলে ঘোষণা দেন। মনে পড়ে আপনাদের শেখ হাসিনা কিন্তু চট্টগ্রামে সম্ভবত যে বলেছিল যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল, আমরা ক্ষমতায় আসলে তাদের সমস্ত কাজের বৈধতা দিব, ঘোষণা কিন্তু দিয়ে দিল। আর এই ঘোষণার প্রেক্ষিতেই মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনাকে 200-র উপরে আসন এনে দিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের সমস্ত কাজের বৈধতা দিল, সংবিধান পরিবর্তন করে তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিল। ঠিক আমি এই গল্পটাই জামাত আমিরকে এইবার এইটুকু বলার পরে আমি তাকে বললাম যে এরকম একটা নেগোসিয়েশনের আভাস আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে যে আমরা জুলাই সনদ মানি না, আমরা এটা করি না, ওটা করি না, রাষ্ট্রপতি সুপ্পুকে সরানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। দেখেছেন আপনারা সব। এইটার ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা? যদি এরকম হয় তখন জামাত আমির এই ব্যাপারে কোরআনের ওই আয়াতটা শুনিয়ে দিলেন আর কি, যে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। সব ঠিক আছে, কিন্তু আসলে সবশেষে কিন্তু রঙ্গমঞ্চে অভিনয় করতে হয় মানুষকেই, এইটুকু মাথায় রাখতে হবে। সব আল্লাহ করে, কিন্তু রঙ্গমঞ্চে অভিনয়, ছাপারার, ভোগান্তি, এটা মানুষকেই করতে হয়। এবং এখানে মানুষ তার বিচক্ষণতা দিয়ে, তার প্রুডেন্স দিয়ে অনেক কিছু সে মিনিমাইজ করতে পারে, আবার ম্যাক্সিমাইজও হয়ে যায়। তো যাই হোক, আমি তো বুঝলাম। তো এখন মেলে কিনা আপনারা একটু চিন্তা করুন তো, মেলে কিনা। এটা কিন্তু আমি এই যে বললাম, এটা কিন্তু আমি এর কোনো প্রমাণ নাই, ডকুমেন্টস নাই, কিছু নাই। এটাকে আপনারা যদি রেফারেন্স চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না। তবে আমার কাছে আমার প্রুডেন্স যতটুকু আছে, আমার যতটুকু আল্লাহ বোঝার সামর্থ্য দিয়েছে, আমি সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা করেছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কিছু হবে, অর্থাৎ 2/3 আসন বিএনপি এবার যেভাবে হোক তাকে দেয়া হবে। তো সেটাই কিন্তু হয়েছে। এটা আপনারা আবার অন্যভাবে নিয়ে নেন, এটা কাকতালীয়ও হতে পারে, ওইটার কারণেই যে এটা হয়েছে সেটা নাও হতে পারে। মনে করেন এটা কাকতালীয়, কিন্তু হয়েছে। আবার বাজারে যে অভিযোগগুলো এসেছে, ব্যাপক কারচুপির যে অভিযোগগুলি এসেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তো মিডিয়ার কল্যাণে সেটি দেখছি। তাহলে এটি অস্বীকার করব কি করে? তাহলে এই ব্যাপারে সতর্ক করার পরেও জামাত ইসলাম ওই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। উপরন্তু আমি নির্বাচনের দিন আমি যেখানে ভোট দিয়েছি, দেখলাম ভোট কেন্দ্রে, আমি যখন ভোট দিতে যাচ্ছি, ভোট কেন্দ্রের আশেপাশে একেবারে প্রবেশ মুখে যেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মেন রোডের আশেপাশে বিএনপি নেতাকর্মীরা তারা তাদের প্রার্থীর আইডি কার্ড ঝুলিয়ে ঠিক ওই আশেপাশে শয়ে শয়ে, একাধজন নয়, আশেপাশে ঘুরঘুর করছে। তারা ওই যে বড় লম্বা মেয়েদের লাইন, সেই লাইনের পাশ দিয়ে বারবার ঘোরাঘুরি করছে, আসা যাওয়া করছে। এতে কি প্রভাব পড়ে না মানুষের মনে? অপরদিকে জামাতের কোনো কর্মীকে আইডি কার্ড ঝুলিয়ে আমি ওই নির্বাচনের আশেপাশে কোথায় দেখি নাই। পরে আমি খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম ভোট কেন্দ্র থেকে মিনিমাম 600 গজ দূরে দেখি তারা কয়েকজন বসে আছে। তো আমি তাদেরকে বললাম যে আপনারা এখানে, ওখানে তো ওনারা ঘোরাঘুরি করছে, তা আপনারাও তো ওখানে 2-1 জন যেতে পারেন। তো আমাকে তো আর কেউ চেনে না, যার কারণে তারা ওইটারে কোনো পাত্তা দিল না। পরে আমি রাস্তা পার হয়ে এই পাশে যখন চলে আসলাম, এই পাশে এসে দেখি তারা তাদের তাঁবুতে বসে আছে, যে নির্বাচনী ক্যাম্প করেছে। সেখানেও আমি বললাম যে ভাই আপনারা তো এখানে বসে আছেন, তো ওইখানে তো এই অবস্থা, ডিটেলস বললাম। তো তারা বলছে ওরা ওখানে আছে, ওখানে থাক, আমরা এখানে বসে আছি। তার মানে বুঝতে পারছেন, মানে একেবারে আমার কাছে এইটার পরে মনে হলো যে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনি যখন তাদের হাতে ছেড়ে দিবেন, তারা তো সেই কাজ করবেই, সেই কাজ তো করবেই। আমার কাছে ওইখান থেকেই কেন যেন মনে হলো যে আসলে আন্তরিকতাটা আমার কাছে কম মনে হলো। এবং ভোট কেন্দ্রে যে পাহারা দিতে হবে এবং প্রতিপক্ষকে যে আটকিয়ে রাখতে হবে, কোন রকম কারচুপি করতে দেয়া যাবে না, এটার প্রচন্ড উপস্থিতি। আমি জাস্ট শুধু আমি যেখানে ভোট দিয়েছি সেটার কথা বললাম, সারা দেশে এর চিত্র আলাদাও হতে পারে। তো এই অবস্থা। আর ওই যে বিএনপির জন্য বিপদের কথা যেটা বললাম, সেটা হচ্ছে বিএনপি শপথ নেওয়ার পরে আপনারা জানেন যে তারা গণপরিষদ সংস্কার কমিশনের শপথ নেয় নাই। অর্থাৎ তারা জুলাই সনদ এখন আর ওই যে আগে যেটা আলী রিয়াজের সাথে সংস্কার কমিশনে হয়েছে, যে কোটি কোটি টাকা খরচ হয়েছে, ওইটার আর কোনো ভ্যালু নেই, ওইটা আর এখন তারা মানতে চাচ্ছে না। এখন কেউ একজন ওই গণভোট বাতিল চেয়ে আদালতে রিট করেছে।
আর একজন, দুইটা মামলা রিট হয়েছে, আর একজন টোটাল ওই সংস্কারের ওই বিষয়টাকেই বাতিল করার রিট করেছে। এটা কিন্তু প্রি প্ল্যান, এটা করানো হয়েছে। করানো যখন হয়েছে তখন শিশির মনির যদিও ঘোষণা দিয়েছে যে এটা আইনিভাবে মোকাবেলা করব, আইনিভাবে মোকাবেলা করে কি হবে সেটা পরের বিষয়, সেটা আদালত বলে দিতে দেবে, কিন্তু এই যে এটা কিন্তু করানো হয়েছে। আচ্ছা, এখন যখন বিএনপি ক্ষমতায় আসার পরে যখন এইটা হতে দিয়েছে, এবং যারা সাধারণ ন্যূনতম যারা জ্ঞান গরিমা রাখে, রাজনীতি বোঝে, তারা মাত্রই বিশ্বাস করবে যে এটি বিএনপির গ্রিন সিগন্যাল না পেয়ে তো আর এই রিট করে নেই। তো যেহেতু জুলাই গণ অভ্যুত্থান এবং গণভোট এই দুটির মাধ্যমেই তো এই বিএনপি সরকারের বৈধতা আসবে, তো এটা যখন বাতিল হয়ে যাবে তখন তো বিএনপি সরকারও বাতিল হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। সুতরাং কেউ একজন যে কোনো মুহূর্তে এই সরকার যে অবৈধ, বিএনপি সরকার যে অবৈধ, এই মর্মে একটা রিট দায়ের করে ফেলতে পারে। এটা কিন্তু অসম্ভবের কিছুই নয়। যদি তারা এই রিট দায়ের করে ফেলে যে এই সরকার অবৈধ, যেহেতু সংবিধানের ভিতরে তারা থাকতে চাচ্ছে, তো সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, সংবিধানে 2026 সালে নির্বাচন হবে এরকম কোনো কথা নেই। সংবিধান অনুযায়ী যেহেতু তারা 72-এর সংবিধান আঁকড়ে ধরেছে, তাহলে 72-এর সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং শেখ হাসিনাকে বাদ দিয়ে তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হলো, তাহলে এই সরকারও অবৈধ সরকার, এই বলে মনে করেন একটা রিট করে দিল। তখন কি হবে? জটিলতা বাড়লো না? প্রচন্ড জটিলতা বাড়লো। এই জটিলতাটুকু দরকার ছিল না। বিএনপি ইচ্ছা করলেই এটি মিনিমাইজ করতে পারতো, কিন্তু তাদের যে কোনো কারণে, হয়তো কারো কুপরামর্শে তারা এই কাজটি করেছে। আমরা এখনো বিএনপিকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জনগণের বিপক্ষে যাইয়েন না। জনগণ যে মতামতটা দিয়েছে এটার প্রতি সম্মান দেখান। 4 কোটির উপরে জনগণ কিন্তু ভোট দিয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটাকে যদি আপনি হেলায় হারায় ফেলেন বা দূরে সরিয়ে দেন, তাহলে কিন্তু এটি খুব বেশি সুখকর হবে না।